ভাবুন তো, এমন একটি দেয়াল যা পাহাড় পেরিয়ে গিয়েছে, মরুভূমির বুক চিরে এগিয়ে গিয়েছে। হিমেল, বাতাস, ঝড়, বরফ কিছুই তাকে থামাতে পারেনি। এটি কোনো রাজপ্রাসাদ নয়, কোনো শহরও নয়। এটি হলো এক জাতির দৃঢ়তা, সাহস এবং বেঁচে থাকার গল্প। এমন একটি দেয়াল যাকে নির্মাণ করতে লেগেছে প্রায় 2000 বছর, আর যার প্রতিটি ইটে লুকিয়ে আছে রক্ত, ঘাম ও ইতিহাসের নীরব চিৎকার। আজ আমরা যাচ্ছি সেই দেয়ালের কাছে, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, বা চীনের গ্রেট ওয়াল, মানব সভ্যতার সবচেয়ে দীর্ঘ প্রতিরক্ষা প্রাচীর, যা শুধু চীন নয়, পুরো পৃথিবীর গৌরব হয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। চলুন সময়ের স্রোত বেয়ে ফিরে যাই হাজার বছর আগে, যেখানে শুরু হয়েছিল সংগ্রাম, যুদ্ধ, রাজনীতি এবং অটল এক স্বপ্ন। এক দেয়াল যা একটি জাতিকে রক্ষা করবে, যার ইতিহাস বাঁচিয়ে রাখবে তাদের নাম। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, বা চীনের গ্রেট ওয়াল, মূলত এক রেস্তোরাঁ নয়, এক দুর্গও নয়, বরং একটি দীর্ঘ শৃঙ্খলা। হাজার বছর ধরে সংগ্রাম, প্রযুক্তি, সংগ্রহ এবং সংস্কৃতির মিলন মেলা। সবচেয়ে পরিচিত অংশগুলো মূলত মিং ডাইনাস্টি এর সময় নির্মিত হলেও এর রূপরেখা অনেক পুরনো। আজ এটি শুধু ইতিহাস নয়, এটি এক সাংস্কৃতিক প্রতীক, পর্যটনের আকর্ষণ এবং আমাদের জন্য একটি পাঠশালা, যেখানে দেখা যায় মানুষ কেমন করে প্রকৃতি ও সীমারেখার সঙ্গে যুদ্ধ করে চলেছে। চলুন ফিরে যাই সময়ের কালীপুরুষের দিকে। প্রায় খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে এখনকার চীনের উত্তরাংশে বিভিন্ন রাজ্যে নিজেদের সীমানায় প্রাচীর, মধ্যস্থল বা এলাকা রক্ষার জন্য ছোটখাটো দেয়াল নির্মাণ করেছিল। তারপরে খ্রিস্টপূর্ব 221 সালে কিং শি হুয়াং, চীনের প্রথম সম্রাট, উত্তর দিকের রাজ্যগুলোর দেয়ালগুলোর সংযোগ ও একীকরণের উদ্যোগ নেন। ফলে প্রথম একক গ্রেট ওয়ালের ভিত্তি গড়া হয়, মানে বলতে গেলে একাধিক ছোট ছোট দেয়ালকে যুক্ত করা হয় এবং একটি বৃহৎ রক্ষা কাঠামোর রূপ নেয়। ধাপে ধাপে সময়ের সঙ্গে সঙ্গে এক রাজ্য থেকে আরেক রাজ্যে এই দেয়াল সম্প্রসারণ পায়। হান ডাইনাস্টি, নর্দার্ন ওয়ে, সুই ডাইনাস্টি একাধিক সাতসৃষ্টিকালে কাজ চালিয়ে যায়, কিন্তু আজকাল সবচেয়ে পরিচিত ও সংরক্ষিত অংশটি মূলত মিং রাজবংশের সময়ের। এই সময়ের পাথর, ইট, ঘাঁটি, ওয়াচ টাওয়ারের ও সুসংহত প্রতিরক্ষা কাঠামো গড়ে ওঠে। এই দেয়ালের কাজ শুধু প্রতিরক্ষা ছিল না, এটি সীমান্ত নিয়ন্ত্রণ, বাণিজ্য পথ যেমন সিল্ক রোড, সুরক্ষা সংকেত ব্যবস্থাপনা, সৈন্য মোতায়েনের স্থানে পরিণত হয়েছিল। এই দেয়ালের নির্মাণ কোনো একদিনের কাজ ছিল না। পাহাড়, মরু, বালুকাময় অধ্যুষিত এলাকা সবখানে এটি ছড়িয়ে পড়েছে। এত বড় আকারের কাঠামো কখনোই সহজ ছিল না। যেমন পূর্ববর্তী অংশগুলো মাটি মজদুর বা মাটিয়াল দিয়ে, তারপর রড বা পপলর কাঠ দিয়ে তৈরি করা হয়। মিং রাজবংশের সময়ে আরও উন্নত পদ্ধতি নেওয়া হয়। ইট, পাথর, সিমেন্ট জাতীয় বস্তু ঘন স্থাপন ও পাহাড়ের ঢাল ধরে তৈরি করা হয়। পাহাড়ের চূড়ান্ত ওয়াচ টাওয়ার, মোতায়েনের ঘাঁটি ও উচ্চ পর্যবেক্ষণ পয়েন্টও রাখা হয়। এছাড়াও যা এক কথায় মনোযোগ দাবি করে, এই নির্মাণের লক্ষাধিক মানুষের শ্রম ও প্রচুর উপকরণ খরচ হয়। তবে শুধুই নির্মাণ শেষ করলেই কাজ শেষ হয় না। এই দেয়ালের বাস্তব পরীক্ষা এসেছে উত্তর দিক থেকে আক্রমণকারী যাযাবরদের বিরুদ্ধে, যেমন টিয়ানজো ও মঙ্গল উপজাতিগুলি। মিং রাজবংশের সময়ে এই দেয়ালগুলির গুরুত্বপূর্ণ সামরিক ভূমিকা পালন করেছিল, যুদ্ধ, সুরক্ষা ও সীমান্ত রক্ষায়। সাম্রাজ্যের উত্তর সীমায় এটি যেন এক রক্ষার বলয়। কিন্তু সময় সবকিছু বদলে দেয়। যেমন কিং ডাইনেস্টি এর দিকে এসে দাবি কম হয় দেয়ালের প্রতিরক্ষা ভূমিকার। আজ এই দেয়ালে শুধু ইতিহাসের অংশ নয়, এটি একটি বৈশ্বিক সাইট, ইউনেস্কো এর বিশ্ব উদ্ভিদ তালিকায় রয়েছে। তবে চ্যালেঞ্জও কম নয়, বহু অংশ ক্ষয় হয়েছে, মলিন বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে প্রায় অনেকাংশে। পর্যটন কেন্দ্রগুলো যেমন ব্যাডলিং, মোতিয়ানো আজ অনেক ভালোভাবে রক্ষিত ও সজ্জিত, তবে আরও অনেক অংশ আছে যা কঠোর রক্ষণাবেক্ষণের অপেক্ষায়। এছাড়া এই দেয়ালের ভ্রমণ আমাদের শেখায় ইতিহাসকে সংরক্ষণ করা কতটা জরুরি, আর শুধু দেখেই শেষ নয়, যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। এই দেয়াল শুধু পাথর ও ইটের সমারোহ নয়, এটি মানুষের ইতিহাস, সংগ্রাম ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে। এটি আমাদের শেখায় একতা, দৃঢ়তা ও প্রযুক্তির সৃজনশীলতা ও সীমাবদ্ধ পরিবেশে বদলে যাওয়া চাহিদার সঙ্গে খাপ খাওয়ানোর শক্তি। এবং আজকের দিনে এটি এক পর্যটন গন্তব্য হলেও আরও বেশি এবং একটি শিক্ষা বিষয়ক চিহ্ন, স্মরণ করিয়ে দেয় অতীতকে এবং আগামী প্রজন্মকে। সুতরাং এই ছিল চীনের গ্রেট ওয়ালের পুরো গল্প সংক্ষেপে। যদি তোমরা আরও জানতে চাও, যেমন নির্দিষ্ট অংশের ইতিহাস, একটি ঘনিষ্ঠ হাইকিং গাইড এবং ওয়ালের আন্ডারগ্রাউন্ড রক্ষার প্রচেষ্টা,
তাহলে নিচে কমেন্ট করে জানাও। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিলে পরবর্তী ভিডিও করতে প্রবল উৎসাহ পাবো। ধন্যবাদ।